হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই স্টাডি সাকসেস কোচিং সেন্টারে। বন্ধুরা, আবারও চলে এসেছি আর একটি খুবই গুরুত্বপূর্ণ জিকে ক্লাস নিয়ে। আজকে আমরা আলোচনা করব এসএসসি সিএইচএসএল 2024-এর 3/7/2024 3/7/2024-এর ফার্স্ট শিফটে যে এক্সামটা হয়েছিল সিএইচএসএল-এ, সেই এক্সামে জেনারেল নলেজে যে কোশ্চেনগুলো ছিল সেগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আজকের যে কোশ্চেনগুলো রয়েছে রেগুলারের মতো আজকের কোশ্চেনগুলোও কিন্তু তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। তোমরা যারা এসএসসি এমটিএস জিডি সিজিএল বা এসএসসি যে কোনো এক্সাম, প্রত্যেকটা এক্সামের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। তো আগের ক্লাসগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। আর আজকের যে ক্লাসটা সেটা কিন্তু অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখবে। লাস্ট অবধি না দেখলে মাঝখানে ক্লাস ছেড়ে চলে গেলে কিন্তু তোমরা অনেক কিছুই মিস করে যাবে। কেন আমরা যে সকল কোশ্চেনের এক্সট্রা ডিটেলসগুলো দেওয়ার দরকার হয় সেগুলোতে কিন্তু আমরা এক্সট্রা ডিটেলস দিয়ে ক্লাসগুলো করে থাকি। তো শেষ পর্যন্ত কোশ্চেনগুলোতে কিন্তু এক্সট্রা ডিটেলস দিয়ে আলোচনা করা হয়, যে শুধু ফার্স্টের দিকে কোশ্চেনগুলো দিলাম লাস্টে দিলাম না, এরকম নয়। যেগুলো দরকার হয় সেগুলো আমরা দিয়ে ক্লাস করাই। তো সবাইকে বলবো ফার্স্ট থেকে লাস্ট অবধি ক্লাসগুলো দেখবে। আর যদি ক্লাসটা ভালো লেগে থাকে তো অবশ্যই ক্লাসটা লাইক করবে এবং তার সঙ্গে চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবে। তো তার আগে আজকে ক্লাসে শুরু করার আগেই তোমাদেরকে বলে দিই, তোমরা যারা এসএসসি এমটিএস 2025-এর জন্য প্রিপারেশান নিচ্ছ, তো তোমাদের জন্য আমরা 4খানা পিডিএফ রেডি করেছি। জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, স্ট্র্যাটেজি জিকে আর হচ্ছে ইংলিশ। জিকে যেখানে থাকছে এসএসসি এমটিএস 2019 থেকে 24 যে এক্সাম হয়েছিল সেই এক্সামে 6200+ এমসিকিউ, তারই সঙ্গে থাকছে এক্সট্রা ডিটেলস। যেমন আমরা ক্লাসে আলোচনা করি তার থেকেও আরও বেশি এক্সট্রা ডিটেলস ওখানে অ্যাড করা রয়েছে। এছাড়া থাকছে কারেন্ট অ্যাফেয়ার্স 2024 জানুয়ারি থেকে ডিসেম্বর 2024-এর কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে 3352খানা কিন্তু কোশ্চেন রয়েছে। এছাড়া স্ট্র্যাটেজিকে যে টপিকগুলো থেকে প্রত্যেকটা শিফটেই কিন্তু এমটিএসের কোশ্চেন আসে, সেই সকল টপিক মেন টপিকগুলো আমরা ওখানে দিয়েছি। এছাড়া ইংলিশ তোমরা পেয়ে যাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 1700 প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, তার সঙ্গে পাবে বেসিক ইংলিশ গ্রামার রুলস আর হচ্ছে সিনোনিম, অ্যান্টোনিমস, ইডিয়াম, ফ্রেজ, এগুলো নিয়ে এই ইংলিশ পিডিএফটা তৈরি করা হয়েছে। তো এই 4খানা পিডিএফ তোমরা যদি নিতে চাও তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 6294528484, এই নাম্বারে অবশ্যই মেসেজ করো। ঠিক আছে, মেসেজ করলে এই পিডিএফের মূল্য রাখা হয়েছে মাত্র 199 টাকা। সবার কথা ভেবে পিডিএফটির মূল্য রাখা হয়েছে মাত্র 199 টাকা। নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করো। এবার চলো শুরু করি আজকের ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখে নাও কী রয়েছে। বিয়ের অনুষ্ঠানে জম্মু ও কাশ্মীরের কোন লোকসঙ্গীত গাওয়া হয়? বিয়ের অনুষ্ঠানে জম্মু কাশ্মীরে কোন লোকসঙ্গীতটি গাওয়া হয়? বলো দেখি সঠিক অ্যান্সার কী হবে। সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 2, ওয়ান আউন হয়ে যাবে এখানে অপশান নাম্বার 2 সঠিক আনসার। এছাড়া বাকি দেখো এই যে আর লোকসঙ্গীতগুলো যেগুলো রয়েছে এগুলো আলোচনা করে দিই, কেননা পরবর্তীতে এগুলো থেকেও তো কোশ্চেন আসতে পারে। তো মধ্যপ্রদেশের হচ্ছে আলহা। তাছাড়া পানিহারি যেটা হচ্ছে রাজস্থানের লোকসঙ্গীত, আর হচ্ছে পশ্চিমবঙ্গের যেন বাউল আমাদের পশ্চিমবঙ্গে তো চলে, তো পশ্চিমবঙ্গের বাউল। এরপরে চলে যাও 2 নম্বর কোশ্চেনে। 2 নম্বরে কী রয়েছে দেখো, ভারতের আদমশুমারি অনুসারে কাদেরকে স্বাক্ষর হিসেবে বিবেচনা করা হয়? স্বাক্ষর কারা? 2011 সালে যে আদমশুমারি বা ভারতের আদমশুমারি অনুসারে কাদেরকে স্বাক্ষর হিসেবে বিবেচনা করা হয়? না, যাদের 7 বছর বা তার বেশি বয়সের ব্যক্তি। 7 বছর বা তার বেশি বয়সের ব্যক্তি যিনি যে কোনো ভাষায় বুঝতে ও পড়তে এবং লিখতে পারে, বুঝতে পারবে, পড়তে পারবে এবং লিখতে পারবে, তাদেরকে বলা হবে স্বাক্ষর। তো এরপরে চলে যাবো 3 নম্বর কোশ্চেন। ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটির সর্বনিম্ন জনসংখ্যা রেকর্ড করেছে? সর্বনিম্ন জনসংখ্যা রেকর্ড করেছে কোন রাজ্য 2011 সালের আদমশুমারি অনুসারে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার 4 সিকিম হয়ে যাবে সঠিক আনসার। 2011 সালে আদমশুমারি অনুসারে দেশের সর্বাধিক জনবহুল রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ, আর সবচেয়ে কম জনবহুল রাজ্য হচ্ছে সিকিম। 4 নম্বর দেখো, ব্যাডমিন্টন খেলা এবং ম্যাচের দৈর্ঘ্যের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক? ব্যাডমিন্টন খেলা এবং ম্যাচের দৈর্ঘ্যের ক্ষেত্রে নিচের কোন বিবৃতিটি সঠিক? সঠিক বিবৃতি যেটা হচ্ছে সেটা হচ্ছে অপশান নাম্বার 3, একটি ম্যাচ 21 পয়েন্টের 3টি খেলার মধ্যে সেরা নিয়ে গঠিত। একটা ম্যাচ 21 পয়েন্টের 3টি খেলার মধ্যে সেরা নিয়ে গঠিত। 5 নম্বর দেখো, উত্তর সমভূমির বৃহত্তম অংশ কোনটি এবং পুরনো পলি দ্বারা গঠিত?
বলো উত্তর সমভূমির বৃহত্তম অংশ কোনটি? পুরনো পলি দ্বারা গঠিত। তরাই ভাঙ্গার নাচে খাদার। পুরনো পলি যেহেতু বলেছে তো সেহেতু হয়ে যাবে কি ভাঙ্গার। ভাঙ্গার হয়ে যাবে অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার। তারপরে দেখো ই ল্যান্ড রেকর্ড পরিচালনা এবং ডিজিটাইজ করার জন্য কোন ধরনের প্রযুক্তি প্রায়শই ব্যবহৃত হয়? ই-ল্যান্ড রেকর্ড পরিচালনা এবং ডিজিটাইজ করার জন্য কোন ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়? অপশান নাম্বার 4 ভৌগোলিক তথ্য ব্যবস্থা, GIS, ভৌগোলিক তথ্য ব্যবস্থা। এছাড়া বর্ধিত বাস্তবতা অর্থাৎ AR আর হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ VR, AR আর VR এগুলো হচ্ছে ইমার্সিভ প্রযুক্তি, যা প্রাথমিকভাবে ইন্টারেক্টিভ অভিজ্ঞতা এবং সিমুলেশনের জন্য ব্যবহৃত হয়। আর হচ্ছে ব্লক চেন প্রযুক্তি, যদিও এটা রেকর্ডের নিরাপত্তা এবং অপরিবর্তনীয়তা নিশ্চিত করার জন্য উপকারী। 7 নম্বর দেখো নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? 3টে বিবৃতি দেখতে পাচ্ছ এখানে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা PC মহালনবিশ মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। বলো ফার্স্টেরটা পড়ে তোমাদের কি মনে হচ্ছে? এটা কি ঠিক মনে হচ্ছে? একদমই না। তোমরা যারা পড়েছো তারা কিন্তু অবশ্যই এটার অ্যান্সার করতে পারবে। এটা কিন্তু একদম ভুল। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা PC মহালনবিশ মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়নি। তো ফার্স্টেরটা তো আমরা ভুল পেয়ে যাচ্ছি। তারপরে দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কৃষি উন্নয়নের উপর জোর দিয়েছিল, একদম ঠিক। আর ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেল রাশিয়া থেকে সংগৃহীত হয়েছে, এটাও কিন্তু ঠিক, রাশিয়া থেকে সংগৃহীত হয়েছে পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দুটো কথা ভালো করে মনে রাখো এখানে। তাহলে অপশান নাম্বার 3 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে সঠিক অ্যান্সার 2 এবং 3 এই দুটো বিবৃতি এখানে সঠিক রয়েছে। তাহলে এবার যেটা আমাদের এক্সট্রা জানতে হবে, এই যে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা যেটা হচ্ছে হ্যারড ডোমার মডেলের ওপর ভিত্তি করে তৈরি হয়েছিল এবং খাদ্য সংকট এবং মুদ্রাস্ফীতি চাপ মোকাবেলা করার জন্য কৃষি উন্নয়নের উপর জোর দিয়েছিল। আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা তো হচ্ছে PC মহালনবিশ মডেল চালু করেছিল, তাই কি না? প্রথমটা হচ্ছে হ্যারড ডোমার আর দ্বিতীয় পঞ্চবার্ষিকী PC মহালনবিশের মডেল চালু করেছিল, যা শিল্পায়নের উপর জোর দিয়েছিল এবং একটা শক্তিশালী সরকারি খাতের তৈরির লক্ষ্যে কাজ করেছিল। ঠিক আছে, প্রথমটা হচ্ছে কৃষি উন্নয়ন আর দ্বিতীয়টা হচ্ছে শিল্প উন্নয়ন, যেটা হচ্ছে হ্যারড ডোমার, এটা হচ্ছে PC মহালনবিশ। দুটোকে ভালো করে মনে রাখো। এছাড়া পঞ্চবার্ষিকী নোটস তো আমরা তোমাদের দিয়েইছি, আমাদের প্রত্যেকটা কোন সাল থেকে কোন সাল কোন পঞ্চবার্ষিকী তার লক্ষ্য কী ছিল সেগুলো নিয়ে আমরা কিন্তু ওই যে আমরা MTSের জন্য যে স্ট্র্যাটেজিকের যে পার্টটা করেছি 14খানা টপিকের তার মধ্যে রয়েছে। 8 নম্বর দেখো ভার্চুয়াল রিয়েলিটি ডিসপ্লেগুলি লক্ষ্য করে এমন প্রধান ইন্দ্রিয় অঙ্গ কী? ভার্চুয়াল রিয়েলিটি ডিসপ্লেগুলি লক্ষ্য করে এমন প্রধান ইন্দ্রিয় অঙ্গ হচ্ছে সেটা কোনটা না, সেটা হচ্ছে দৃষ্টি। ভার্চুয়াল রিয়েলিটি অর্থাৎ VR প্রযুক্তি গেমিং, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং প্রশিক্ষণ সিমুলেশন সহ বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ হয়েছে। 9 নম্বর নিম্নলিখিত ভারতীয় সংস্থা নৃত্যগুলির মধ্যে কোনটি অন্ধ্রপ্রদেশ থেকে উদ্ভূত হয়েছে? অন্ধ্রপ্রদেশ থেকে কোন নৃত্যটা উদ্ভূত হয়েছে? যে ভারতের মধ্যে শাস্ত্রীয় নৃত্যগুলো রয়েছে, যেটা আমরা বারবার আমরা যতদিন যবে থেকেই ক্লাস শুরু করেছি তবে থেকেই আমরা বারবার বলে এসেছি। MTSের ক্লাসে, GDর ক্লাসে, প্রত্যেকটা ক্লাসে আমরা বলে থাকি, তাই না? সে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ বা WBPSC এগুলোতে প্রত্যেকটাতে এই একই কথা বলে আসি। তো বলো এটা কী হবে? এটা হচ্ছে কুচিপুড়ি, তাই তো? অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ থেকে উদ্ভূত হয়েছে। এই যে শাস্ত্রীয় নৃত্যগুলো রয়েছে দেখো 8খানা। ভারতনাট্যম যেটা হচ্ছে তামিলনাড়ু, কত্থক উত্তরপ্রদেশ, কথাকলির কেরালা, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ, মণিপুরি মণিপুর, ওড়িশি ওড়িশা, সাত্রিয়া হচ্ছে আসাম আর মোহিনীআট্যম হচ্ছে কেরালা। প্রত্যেকটাই তোমাদেরকে এই 8খানা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। তোমরা SSCর এক্সাম দিতে গেলে এটা না পড়ে গেলে কিন্তু তোমাদের বৃথা। এটাকে ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার প্রত্যেক শিফটে তো এখান থেকে কোশ্চেন আসা সম্ভব নয়, তো যাদের ভাগ্যে যেটা যেমন পড়বে তো এটা অবশ্যই জেনে রাখা তোমাদের কিন্তু প্রয়োজন। 10 নম্বর দেখে নাও জামশেদি নবরোজ ড্যাশ সম্প্রদায়ের একটি উৎসব। জামশেদি নবরোজ এটা কোন সম্প্রদায়ের একটা উৎসব? এটা হচ্ছে পার্সি সম্প্রদায়ের একটি উৎসব। তারপরে চলে যাও 11 নম্বরে, কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী প্রথম মহিলা ভারতীয় কুস্তিগির কে ছিলেন? কমনওয়েলথ গেমসে স্বর্ণজয়ী প্রথম ভারতীয় মহিলা কুস্তিগির কে ছিলেন বলো? আর তোমরা যারা ক্লাসটাকে এখনও যারা লাইক করোনি
যদি কোশ্চেনগুলো ভালো লেগে থাকে, অ্যান্সারগুলো ভালো লেগে থাকে, আমাদের যে এক্সট্রা ডিটেলসগুলো দিচ্ছি সেগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই ক্লাসটাকে লাইক করে ফেলো। তার এর সঙ্গে পারলে বন্ধুদের মাঝে শেয়ার করো। আর যদি না সাবস্ক্রাইব করে থাকো এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পেতে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখো। আর আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, দুটো চ্যানেল রয়েছে, দুটো চ্যানেলে যুক্ত হয়ে যাও। এখানে কিন্তু আমরা আরও ইম্পর্টেন্স নোটসগুলো দিয়ে থাকি। হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত হলেই দেখতে পাবে, বা টেলিগ্রামে যুক্ত হলেই দেখতে পাবে, ঠিক আছে? তো কমনওয়েলথ গেমস স্বর্ণজয়ী প্রথম মহিলা ভারতীয় কুস্তিগির কে? না, অপশান নাম্বার 3 গীতা ফোগাট। গীতা ফোগাট হয়ে যাবে সঠিক অ্যান্সার। তারপরে দেখো 12 নম্বর, 2000 থেকে 2001 সালে নাবার্ড ড্যাশের একটি কর্পাস সহ মাইক্রোফাইন্যান্স ডেভেলপমেন্ট ফান্ড প্রতিষ্ঠা করে। বলো, মাইক্রোফাইন্যান্স ডেভেলপমেন্ট ফান্ড প্রতিষ্ঠা করে নাবার্ড 2000 থেকে 2001 সালে। 400 কোটি টাকার, কত না, 100 কোটি টাকার একটা কর্পাস মাইক্রোফাইন্যান্স ডেভেলপমেন্ট ফান্ড তৈরি করে। 13 নম্বর দেখো, 2023 সালে মে মাসে ভারতের সুপ্রিম কোর্ট পিওএসএইচ আইনকে শক্তিশালী করার জন্য নির্দেশের একটি সেট জারি করেছিল। তো এই আইনটি নিচের কোনটির সাথে সম্পর্কিত? এই আইনটা কোনটার সাথে সম্পর্কিত? কর্মক্ষেত্রে নারীদের যৌন হয়রানির সাথে সম্পর্কিত। 14 নম্বর, বেকারত্বের স্কিম অনুসরণ করে কোনটি? ভারত সরকার জুলাই 2022 থেকে জুন 2024 পর্যন্ত 2 বছরের জন্য বাড়ানো হয়েছিল এই স্কিমটি। বেকারত্ব স্কিম অনুসরণ করে কোনটি? অপশান নাম্বার 4 অটল বেমিত ব্যক্তি কল্যাণ যোজনা। 15 নম্বর, সাটিওয়ারি বা উৎপেষণ এর অধীনে আসে। সাটিওয়ারির অধীনে আসে কোনটা? সেটা হচ্ছে সাংবিধানিক প্রতিকারের অধিকার, যেটা হচ্ছে সাটিওয়ারি বা উৎপেষণের অধীনে আসে। এই উৎপেষণ হলো একটি ধরনের লেখ যা একটি উচ্চ আদালত, নিম্ন আদালত বা ট্রাইব্যুনালকে জারি করে, হয় মামলাটি তার কাছে স্থানান্তর করার জন্য অথবা নিম্ন আদালতে আদেশ বাতিল করার জন্য, ঠিক আছে? উৎপেষণ সংবিধানগত প্রতিকারের এর অধীনে আসে, যা ভারতীয় সংবিধানে 32 ধারা স্থাপন করা হয়েছে। 32 ধারা মনে রাখো, ভারতীয় সংবিধানে 32 নম্বর ধারায় স্থাপন করা হয়েছে। তারপরে চলে যাও 16 নম্বরে, কোন রাজ্য ভারতের প্রথম স্বাস্থ্য সুরক্ষা আইন 2022 চালু করেছে? স্বাস্থ্য সুরক্ষা আইন 2022 এটা চালু করেছে রাজস্থান, ঠিক আছে? রাজস্থান হয়ে যাবে সঠিক অ্যান্সার। ভারতীয় ক্রীড়াবিদ শৈলী সিং ড্যাশে অনুষ্ঠিত গোল্ডেন গ্র্যান্ড ফিক্স 2023 অ্যাথলেটিক্স মিটে মহিলাদের লং জাম্পে ব্রোঞ্জ পদক জিতেছিল। কোন ভারতীয় ক্রীড়াবিদ? শৈলী সিং। বলো, শৈলী সিং কোথায় অনুষ্ঠিত হয়েছিল এই গোল্ডেন গ্র্যান্ড ফিক্স 2023? জাপানে অনুষ্ঠিত হয়েছিল। অপশান নাম্বার 2 সঠিক অ্যান্সার। 1976 সালে 42তম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে ধারা 51 এর অধীনে সংবিধানের 4A অংশে ড্যাশটি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছিল। দেখো এখানে কিন্তু অনেক কিছুই বলে দিয়েছে। এটাও কিন্তু এই যে কোশ্চেনটা, এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। কিসের জন্য? না হচ্ছে এসএসসি স্টাফ সিলেকশন কমিশনের জন্য। এক্সাম যে তোমরা এসএসসি এক্সামগুলো প্রিপারেশন নাও, প্রত্যেকটা এক্সামের জন্য। 1976 সালে 42তম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে ধারা 51 এর অধীনে প্রত্যেকটা কথা মনে রাখতে হবে। কী কী? দেখো প্রথমে সাল, তারপরে যে 42তম, তারপরে ধারা 51 এ, সংবিধানের 4A অংশ। দেখো A to Z প্রত্যেকটা থেকে আলাদা আলাদাভাবে কোশ্চেন হতে পারে, ঠিক আছে? 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। তাহলে এখানে কটা কোশ্চেন হতে পারে এই কোশ্চেন থেকে জানো? এই যে এখানে 4টা আর এইটা 5খানা কোশ্চেন হতে পারে এখান থেকে। এবার এখানে দেখে নাও, দেখলেই বুঝতে পারো এখানে এই যে 42তম সাংবিধানিক সংশোধনী আইন দ্বারা নাগরিকদের মৌলিক কর্তব্যের সংবিধানে যুক্ত করা হয়েছে, যেটা RRB NTPC 2022 এসছে। ভারতের সংবিধানে 51A অনুচ্ছেদ মৌলিক কর্তব্যের সাথে সম্পর্কিত, দেখেছো? তারপরে 1976 সালে 42তম সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে 51A এর অধীনে সংবিধানের 4th অংশে 10টি মৌলিক কর্তব্য যুক্ত করা হয়েছে। আর ভারতের সংবিধানে 51A ধারা শেষ 11তম মৌলিক কর্তব্যটি 2002 সালে 86তম
সাংবিধানিক সংশোধনী আইনের মাধ্যমে যুক্ত করা হয়েছে, যেটা জিডি 2024 এসছে, জেই 2023 এসছে। এই যে এই তথ্যটাও কিন্তু খুবই খুবই ইম্পর্ট্যান্ট। 2002 সালে 86তম সংশোধনীর মাধ্যমে 11তম মৌলিক কর্তব্যটাকে যুক্ত করা হয়েছে। এরপরে চলে যাও 19 নম্বরে। জলবায়ু সম্পর্কে নিচের কোন বিবৃতিটি ভুল? ভুল খুঁজতে হবে, ভুল। মধ্য এশিয়ার তুলনায় ভারত তুলনামূলকভাবে শক্তিশালী শীত অনুভব করে, এই কথাটা কিন্তু ভুল রয়েছে। ঠিক কোনগুলো? না হচ্ছে ভারতের জলবায়ুতে গ্রীষ্মমণ্ডলীয় এবং উপক্রান্তীয় জলবায়ুর বৈশিষ্ট্য রয়েছে। ভারতের উপকূলীয় অঞ্চলে দেশের অভ্যন্তরের তুলনায় তাপমাত্রার অবস্থার কম বৈপরীত্য অনুভব করে, আর বর্ষা ধরনের জলবায়ু প্রধানত দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় পাওয়া যায়। এরপর রয়েছে 20 নম্বরে গদরবাটি। গদরবাটি ড্যাশ সালে সোহান সিং ভাকনা, কাংসিরাম, হরনাম সিং টুন্ডিলাট, লালা হরদয়াল এবং অন্যান্যদের মধ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। গদরবাটি কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল? 1913 সাল। 1913 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। বিভিন্ন রাজ্য চাষের আদিম ফর্মগুলি নিম্নলিখিত নামগুলি সঠিকভাবে মেলান। এই যে আদিম যে চাষের পদ্ধতিগুলো, এগুলো নিয়ে আমরা এমটিএসের যে নোটসটা দিয়েছি সেখানে কিন্তু অনেক বড় করে এক্সট্রা ডিটেলস, মানে প্রত্যেকটা কোন দেশের এই যে আদিম চাষ কী নামে পরিচিত, কোন রাজ্যে কী নামে পরিচিত, এই রকম প্রত্যেকটাই সেখানে আমরা অ্যাড করেছি। যারা পিডিএফ নিয়েছে তারা কিন্তু অবশ্যই জানে, তোমরা যারা নেওনি তো নিতে চাইলে অবশ্যই নিতে পারো। তো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে হবে, তাই না? তো রাজ্যগুলো দেখো, মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশের কোনটা বলো দেখি? মধ্যপ্রদেশে কী হবে? না হচ্ছে মধ্যপ্রদেশের বেওয়ার। অন্ধ্রপ্রদেশে কি? না অন্ধ্রপ্রদেশে পেন্ডা। ওড়িশার কি? না ওড়িশার হচ্ছে বৃঙ্গা। ঝাড়খণ্ডের কুড়ুয়া। তাহলে এখানে আমাদের অপশানের সঠিক অ্যান্সার কোনটা হবে? 1, 2, 3, 4 এদের মধ্যে কোনটা তাহলে সঠিক অ্যান্সার বলো? অপশান নাম্বার 2 হয়ে যাবে সঠিক অ্যান্সার, তাই তো? এরপরে চলে যাও 22 নম্বর, যক্ষগান। যক্ষগান হলো নৃত্যনাট্য, প্রধানত নিচের কোন রাজ্যের সাথে যুক্ত? যক্ষগান এটা কোন রাজ্যের সাথে যুক্ত? এটা রয়েছে কর্ণাটক। কর্ণাটক রাজ্যের সাথে যুক্ত। তারপর দেখো, হান্স ক্রিস্টিয়ান ওয়ারস্টেড কোন বছর আবিষ্কার করেছিলেন যে একটি কম্পাস সূঁচ একটি ধাতব তারের কাছে বিদ্যুৎ প্রবাহিত হলে বিচ্যুত হয়? বলো কোন বছর আবিষ্কার করেছিল এটা? এটা করেছিল 1820 সালে। নিচের কোন এনজাইমগুলি প্রাণীকোষের ডিএনএ প্রতিলিপির জন্য অপরিহার্য? ডিএনএ প্রতিলিপির জন্য অপরিহার্য সেটা হচ্ছে টপোইসোমারেজ, ডিএনএ লাইগেজ, ডিএনএ পলিমারেজ আর ডিএনএ প্রাইমেজ। অপশান নাম্বার 3 সঠিক অ্যান্সার। আজকের ক্লাসের শেষ কোশ্চেন, 25 নম্বর কোশ্চেন। বলবন নিচের কোন ঐতিহ্য থেকে সিজদা ও প্রবস প্রথা অনুসরণ করেছিল? সিজদা ও প্রবস প্রথা অনুসরণ করেছিল। সঠিক অ্যান্সার অপশান নাম্বার 1 পার্সিয়ান। ঠিক আছে, পার্সিয়ান হয়ে যাবে এখানে সঠিক অ্যান্সার। তো এই ছিল মোট আজকের 25খানা কোশ্চেন। তো যদি ক্লাসটা ভালো লেগে থাকে, এখনও যারা লাইক করতে বাকি রয়েছে তো অবশ্যই বলবো ক্লাসটা লাইক করো এবং তারই সঙ্গে বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। আর চ্যানেলটাকে যদি না সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে ফেলো। আমরা যখনই ক্লাস আপলোড করব এই চ্যানেলে সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইলে কিন্তু নোটিফিকেশান চলে যাবে। তারই সঙ্গে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেল, দুটো চ্যানেলে যুক্ত হোক, যেখানে আমরা জিকে প্লাস অন্যান্য সাবজেক্টের নোটস দিয়ে থাকি। সেগুলো আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যুক্ত থাকলেই সেই নোটসগুলো পাবে, না হলে কিন্তু সম্ভব নয় পাওয়ার। এছাড়া এমটিএসের এই যে পিডিএফগুলো যদি তোমরা নিতে চাও, প্রিপারেশান নিচ্ছ যদি এমটিএস 2025-এর জন্য, তো দেরি না করে আজ থেকে ভালো করে প্রিপারেশান নাও। কম্পিটিশান অনেক বেশি, তো কম্পিটিশানে থাকতে গেলে তোমাদের কিন্তু অনেক আগে থেকেই সেগুলো প্রিপারেশান নিতে হয়। তো তার জন্য আমরা এবছর অনেক আগে থেকে এই পিডিএফটা রেডি করে ফেলেছি, যার মূল্য রাখিয়েছি মাত্র 199 টাকা। তো যদি নিতে চাও তো এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু মেসেজ করো।